চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের জানাই চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য নতুন একটা ব্যবস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি, তোমাদেরই এসপি ম্যাম। এই ব্যবস্থাপনাটা হচ্ছে একেবারে এক্সক্লুসিভ অডিও সিরিজ, যেখানে তোমাদের ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিকভাবে 2 নম্বরের অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য বাছাই করা কিছু প্রশ্ন এবং তার ঠিকঠাক উত্তর সেটাই তোমাদেরকে জানিয়ে দেব। তুমি আদার্স কোনো কাজ করতে করতেও কিন্তু এটা শুনে নিতে পারবে এবং তার মধ্যে দিয়ে তোমার পড়াটা তৈরিও হয়ে যাবে। আমার মনে হয় এই পদ্ধতিটা অবলম্বন করলে তোমার পড়াশোনার গতি আরও বেশি বেড়ে যাবে এবং ভবিষ্যতে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে অবশ্যই সাহায্য করবে। এই পন্থাটা তোমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সময় নষ্ট একেবারেই নয়, চলো শুরু করে দিই আজকের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের দ্বিতীয় যে ইউনিট রয়েছে পার্ট এ পোর্শনের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগঠনকারী প্রক্রিয়া, তারই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই শুনে নাও, তার সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুসারে কিন্তু তোমরা নোট করেও নিতে পারো। তো প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? উত্তর: যে প্রাকৃতিক শক্তিগুলি বাইরে থেকে সৃষ্ট বল দ্বারা ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপে ভাস্কর্য প্রদান করে সেগুলোকেই বলা হয়ে থাকে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র কি বা কাকে বলে? উত্তর: নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 2-এর 6 গুণ অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। ঠিক একইভাবে জলের গতিবেগ বর্তমান গতিবেগের অর্ধেক হলে বহন ক্ষমতা 1-এর 64 গুণ হয়। এই গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সম্পর্ককেই বলা হয়ে থাকে ষষ্ঠ ঘাতের সূত্র। ডব্লিউ হপকিন্স 1842 সালে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের প্রথম ব্যাখ্যা দেন। পরের প্রশ্ন, কিউসেক ও কিউমেক কি? উত্তর: জলের প্রবাহের পরিমাপকই হলো কিউসেক কিউমেক। প্রতি 1 সেকেন্ডে 1 ঘনফুট জলপ্রবাহকে কিউসেক বলা হয়ে থাকে এবং প্রতি 1 সেকেন্ডে 1 ঘনমিটার জলপ্রবাহকে বলা হয়ে থাকে কিউমেক। তাহলে তফাৎটা কি হচ্ছে? একটা হচ্ছে সেকেন্ডে ঘনফুট, সেটাকে বলা হচ্ছে কিউসেক, আর যেটা বলা হবে সেকেন্ডে 1 ঘনমিটার সেটাকে বলা হচ্ছে কিউমেক। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, লেভি বলতে কি বোঝো? উত্তর: বন্যাপ্রবণ নদীর 2 তীরে বন্যার জল সরে গেলে নদীর 2 তীর ক্রমশ উঁচু হয়ে আপনা থেকেই বাঁধের সৃষ্টি করে, একেই বলা হয়ে থাকে লেভি বা স্বাভাবিক বাঁধ। পরের প্রশ্ন, মিয়েন্ডার কাকে বলে? মধ্য প্রবাহে নদীর শক্তি কমে যায় তখন গতিপথে কোনরূপ যদি বাধা নদী পেয়ে থাকে তা অতিক্রম করার জন্য নদী এঁকে বেঁকে চলে। অনেক সময় চুলের কাঁটার ন্যায় বেঁকে অর্থাৎ হেয়ার পিন বেন্ড আকারে নদী প্রবাহিত হতে থাকে। এরকম নদীমার্গকে বলা হয়ে থাকে মিয়েন্ডার। পরের প্রশ্ন, ধারণ অববাহিকা কি? উত্তর: নদী অববাহিকার উচ্চ অংশে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা এবং তাদের মিলিত প্রবাহ নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে মূল নদীকে পুষ্ট করে, উৎস অঞ্চলে নদী অববাহিকার ওই অংশটিকেই বলা হয় ধারণ অববাহিকা। উদাহরণ: গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত পার্বত্য অববাহিকা গঙ্গার ধারণ অববাহিকার উদাহরণ। পরের প্রশ্ন, কাসকেড কাকে বলে? উত্তর: একাধিক খরস্রোতের পাশাপাশি অবস্থানের ফলে সিঁড়ির ধাপের মতো নেমে আসা জলপ্রপাতকেই বলা হয়ে থাকে কাসকেড। উদাহরণ: আয়ারল্যান্ডের টিয়ার্স অব দ্য গ্লেন হলো কাসকেডের উদাহরণ। পরের প্রশ্ন, সৈকত ভূমি বা বেলাভূমি বলতে কি বোঝো? উত্তর: জোয়ারের উচ্চসীমা ও নিম্নসীমার মধ্যবর্তী অংশে অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎ তটভূমি বা তরঙ্গ কর্তৃত মঞ্চের যে অংশ সমুদ্র তরঙ্গ বাহিত ছোট ছোট নুড়ি, বালিকণা, প্রস্তরখণ্ড, ঝিনুক ইত্যাদি অস্থায়ী ও আলগা বস্তু দ্বারা ঢাকা থাকে তাকেই বলা হয় সৈকত ভূমি বা বেলাভূমি বা বিচ। উদাহরণ: ভারতের দীঘা, পুরী, গোয়ার সমুদ্র সৈকত। পরের প্রশ্ন, স্পিট কি? উত্তর: সামুদ্রিক বাঁধের এক প্রান্ত যখন স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে ও অন্য প্রান্ত সমুদ্রের গভীর অংশের দিকে অভিক্ষিপ্ত হয়ে শেষ হয় এবং একই রেখা বরাবর সরল রেখায় অথবা বক্ররেখায় অবস্থান করে তখন তাকে বলা হয়ে থাকে স্পিট। এখানে তোমরা দুটো বৈশিষ্ট্য বলে দিতে পারো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্পিটের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং অন্য প্রান্ত গভীর সমুদ্রের দিকে প্রসারিত হয়ে শেষ হয়।
2 নম্বর বৈশিষ্ট্য বলতে পারো উপকূল রেখা যেখানে হঠাৎ বাঁক নেয় সেখানেই স্পিড গড়ে উঠতে দেখা যায়। উদাহরণ দেবে ভারতের চিল্কা হ্রদের মুখে দীর্ঘ স্পিড দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, বারখান বলতে কি বোঝো? উত্তর, বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িকেই বলা হয়ে থাকে বারখান। কম ঢালযুক্ত বারখান বালিয়াড়িকে আবার জিবার বলা হয়ে থাকে। উদাহরণ, যে কোনো মরুভূমিতে, বিশেষ করে সাহারা মরুভূমিতে এবং কালাহারি মরুভূমিতেও প্রচুর সংখ্যায় বারখান দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রপাতকূপ বলতে কি বোঝো? নদীখাতের যে অংশে জলপ্রপাতের জল ওপর থেকে নিচে পড়ে সেখানে অনেকটা হাঁড়ির মতো দেখতে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়, এই গর্তকেই বলা হয় প্রপাতকূপ। উদাহরণ, ছত্তিশগড় জেলায় তিরথগড় জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্ত প্রপাতকূপের আদর্শ উদাহরণ। পরের প্রশ্ন, টম্বলো কি? উত্তর, যখন কোনো স্পিড বর্ধিত হয়ে কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বলো বলে। এর অর্থ হচ্ছে দ্বীপ সংযুক্তকারী বাঁধ। উদাহরণ, ভারতের মান্নার উপসাগরে তুতিকোরিনের কাছে হেয়ার দ্বীপটি এবং জাপানের স্যাডো দ্বীপটি টম্বলো দ্বারা যুক্ত। পরের প্রশ্ন, মাশরুম রক কি? উত্তর, মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট প্রশস্ত উপরিভাগ ও সরু নিম্নাংশযুক্ত পাথরের অবশিষ্টাংশকে বলা হয় মাশরুম রক বা গৌড়। উদাহরণ, সাহারা ও আরবের মরুভূমিতে অধিক সংখ্যায় গৌড় দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, প্লায়া কি? উত্তর, মরু অঞ্চলে লবণাক্ত জলের অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় প্লায়া। উদাহরণ, ভারতের রাজস্থানের সম্বর হ্রদ। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমির লা প্লায়া পৃথিবীর বৃহত্তম প্লায়া। পরের প্রশ্ন, মেসা ও বিউট কি? উত্তর, ব্যাসল্ট শিলার ওপর গঠিত লাভা মালভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীগুলি ক্ষয়কার্যের মাধ্যমে গভীর উপত্যকা গঠন করার ফলে মালভূমি বিচ্ছিন্ন হয়ে সমতল মস্তক বিশিষ্ট টেবিল বা ঢিবির মতো আকৃতি বিশিষ্ট পাহাড় সৃষ্টি করে। টেবিলের মতো আকৃতি বিশিষ্ট স্বল্প উচ্চ পাহাড়কে মেসা এবং ঢিবির মতো আকৃতি বিশিষ্ট ছোট ছোট টিলাকে বিউট বলে। উদাহরণ, ভারতের মহাবালেশ্বর মালভূমিতে এরকম মেসা ও বিউট দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ড্রাই ভ্যালি বা শুষ্ক উপত্যকা বলতে কি বোঝো? উত্তর, কার্স্ট অঞ্চলে নদীর প্রবাহ পথে সিঙ্কহোল বা সোয়ালো হোলের উপস্থিতি থাকলে নদীর জল তার মধ্যে দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, ফলে নদী উপত্যকার মোহনা বা ভাটির দিকের অংশ সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়ে, তাই একে শুষ্ক উপত্যকা বা ড্রাই ভ্যালি বলা হয়। পরের প্রশ্ন, লোয়েস কি? উত্তর, মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কাজে উদ্ভূত হালকা হালকা হলুদ বর্ণের যে ধুলোময় অতি সূক্ষ্ম শিলাচূর্ণ সৃষ্টি হয় তাকেই লোয়েস বলে। লোয়েস মূলত স্লিট, কোয়ার্জ, ফেলসপার, ক্যালসাইট ইত্যাদি খনিজ দ্বারা গঠিত হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে জমে এটি ঘন ও শক্ত মাটির স্তর তৈরি করে। উদাহরণ, মধ্য এশিয়ার গোবি মরুভূমির লোয়েস চীনের হোয়াংহো নদী অববাহিকার লোয়েসে সঞ্চিত হয়েছে। আজকের উপস্থাপনার একদম শেষ অংশে আমরা চলে এসেছি। মাত্র একটা প্রশ্নের কথাই তোমাদের বলবো, তবে তার আগে বলি, যদি ভালো লাগে উপস্থাপনা সেটা কিন্তু তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে। এই রকম যদি তোমাদের অডিও এক্সক্লুসিভ অডিও সিরিজের আরও পার্ট দরকার হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো একেবারে শেষ অংশের শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাজাদা কি? উত্তর, মরু অঞ্চলে বায়ু ও আকস্মিক জলধারার সম্মিলিত কার্যের প্রভাবে ক্ষয়ীভূত নুড়ি, কাঁকড়, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ব্যাজনী সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। বাজাদার অর্থ একাধিক পলল পাখাযুক্ত সমভূমি। উদাহরণ, সাহারা, কালাহারি, আরব এবং অস্ট্রেলিয়ার শুষ্ক মরুভূমিতে বাজাদা দেখতে পাওয়া যায়। ব্যাস, এই ছিল তোমাদের জন্য নিয়ে আসা আজকের উপস্থাপনা। খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো।